পানীয় জলের সংকটের সঙ্গে হয়তো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সমস্যাকে মিলিয়ে ফেলা ঠিক হবে না, কিন্তু বিশ্ব জুড়ে উপকূলীয় অঞ্চলে বসবাস করা শত কোটি মানুষ এর জন্য চিন্তায় রয়েছেন। তার কারণ বিশ্ব জুড়ে উপকূলীয় শহরে বসবাসকারী মানুষেরা টিকে থাকার হুমকিতে রয়েছেন, হোক তা দক্ষিণের দরিদ্র শহর বা উত্তরের ধনী মহানগরী। সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধির সঙ্গে মানিয়ে নিতে কোথাও বাঁধ তৈরি করা হচ্ছে, কোথাও বা বাসস্থানের উচ্চতাকে বাড়ানো হচ্ছে। কিন্তু এই সমস্ত উদ্যোগ কি যথেষ্ট, নাকি তা কেবলই সময়ের পেছনে দৌড়ানো? ইতিহাসে মানব সভ্যতার সমুদ্রগর্ভে বিলীন হওয়ার গল্প আমাদের সবসময় মুগ্ধ করেছে। আটলান্টিস, প্রাচীন তামিল সভ্যতা লেমুরিয়ার কিংবদন্তি এবং কেভিন কস্টনারের শেষ শুকনো ডাঙ্গা হিসেবে হিমালয় খোঁজার গল্প। কিন্তু আজ এই গল্পগুলো বাস্তবতার কাছাকাছি চলে এসেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে বাড়ছে। আপনি পাহাড়ে বসবাস করলে আপনার হয়তো সমস্যা নেই, কিন্তু বর্তমানে 100 কোটি মানুষ উপকূল থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যে বাস করে। মুম্বাই, নিউ ইয়র্ক, সাংহাই, জাকার্তার মতো বড় বড় আর্থিক কেন্দ্রগুলো এই তালিকায় রয়েছে। সমুদ্র ক্রমেই এগিয়ে আসছে। 1880 সাল থেকে এখন পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ 20 সেন্টিমিটারের বেশি বৃদ্ধি পেয়েছে, তা আরও দ্রুত গতিতে বাড়ছে। আমরা কি পরিমাণ কার্বন নির্গমন করছি তার উপর এই দ্রুততা নির্ভর করছে। সমুদ্রপৃষ্ঠ এখন প্রতি বছর 3 থেকে 4 মিলিমিটার হারে বাড়ছে। শুনতে কম মনে হলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে তা বিশাল। এই শতাব্দীর শেষ নাগাদ 1900 সালের তুলনায় এটি 1 মিটার বা তারও বেশি বাড়তে পারে। বাস্তবে আমাদের নির্গমন হার বিবেচনা করে আমি মনে করি 2100 সাল নাগাদ এটি 2 থেকে 3 মিটার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই বেশি। শ্যারন গ্রে ফ্লোরিডার রাইজিং সেজ ইনস্টিটিউটের সমুদ্রবিজ্ঞানী। সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির দুটি প্রধান কারণের জন্যই দায়ী মানুষ। প্রথমত, বরফ গলা। বিশ্ব উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফের চাদর ও হিমবাহ গলছে। বরফ আকারে সঞ্চিত এই বিপুল পরিমাণ জল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, তাপীয় প্রসারণ। এর অর্থ তাপের কারণে ঠিক এই থার্মোমিটারের পারদের মতোই জলেরও আয়তন বাড়ে। সমুদ্র এই তাপ শোষণ করছে এবং আগামী কয়েক শতাব্দী ধরে এই প্রক্রিয়া চলতে থাকবে। আজ আমরা সমস্ত গ্যাস ও তেলের খনি বন্ধ করে দিলেও বাতাসের কার্বন ডাই অক্সাইড আগামী কয়েক প্রজন্ম ধরে সমুদ্রকে গরম করে চলবে। এর কারণ সমুদ্র বায়ুমণ্ডলে আটকে থাকা কার্বন ডাই অক্সাইডের তাপের 90% শোষণ করে। সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির প্রভাব সব জায়গায় সমান নয়। এই মানচিত্রে দেখুন, সমুদ্র স্রোত ও মধ্যাকর্ষণের পরিবর্তনের কারণে জল প্রবাহের পরিবর্তন হয়। লাল এলাকাগুলোতে উচ্চতা বেশি হয় এবং নীল এলাকায় কম হয়। জলের উচ্চতা বাড়লে সমস্যাও বাড়ে। এই বৃদ্ধি বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ তীরবর্তী পরিকাঠামোকে বিপদের মুখে ফেলে। জলস্তর বৃদ্ধির সাথে ঝড়, উপকূলীয় বন্যা ও ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। লবণাক্ত জল কৃষিজমি নষ্ট করছে ও পানীয় জলের উৎস দূষিত করছে। তাহলে উপায় কি? সমাধানের তালিকায় সবার আগে আসে নিরাপত্তা। জল নিরোধক জিনিস দিয়ে একটি দেওয়াল বানানো। ডাইক, বাঁধ, তটবন্ধনী এগুলো সবই একই কাজ করে। আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো দিয়ে সমুদ্রকে ঠেকিয়ে রেখেছি। যেমন এখানে জার্মানির উত্তর উপকূলে। এই অঞ্চল নিচু হওয়ায় বন্যা ও ঝড় জলোচ্ছ্বাসের উচ্চ ঝুঁকি রয়েছে। তাই স্থানীয় কর্তৃপক্ষ 100 বছর পরের জলস্তরের পূর্বাভাস অনুযায়ী প্রতি 10 বছর পর পর বাঁধের উচ্চতার পুনর্নির্ধারণ করে। এখানে আরও 1 মিটার উঁচু বাঁধ দরকার। এ ধরনের বাঁধ পৃথিবীর প্রায় সব উপকূলেই দেখা যায়। এগুলোর জন্য বেশি জায়গার দরকার হয় না, কিন্তু এর খরচ অনেক। মাত্র 750 মিটার বাঁধ মেরামত করতে 46 লাখ ইউরো খরচ হয়। গরিব দেশগুলো এত টাকা খরচ করতে পারে না, আর বাঁধ দিলেও নতুন ঝুঁকি তৈরি হয়। যদি কখনো বাঁধ ভেঙে যায়, তখন বাথটাব এফেক্ট দেখা যাবে। অর্থাৎ জল শহরের ভেতরে আটকা পড়ে যাবে, বেরোনোর পথ পাবে না। স্টেফান আল নিউ ইয়র্কে কর্মরত একজন ডাচ স্থপতি। তিনি পরিবেশ বান্ধব ও সহনশীল বাড়ির নকশা করেন। দেয়াল তখনই কাজ করে যখন জল অন্য কোনো পথ পায় না, আর পৃথিবীর কিছু জায়গায় এগুলো আদৌ কার্যকর নয়। ভারতের উপকূল জুড়ে গড়ে প্রতি 2 কিলোমিটারে একটি জেলেদের গ্রাম আছে। এই গ্রামের মানুষ পুরোপুরি সমুদ্র তটের উপর নির্ভরশীল। অরফিলিও স্কিয়াভিনা পন্ডিচেরিতে বেড়ে উঠেছেন। তার এনজিও পন্ডিকেনের সাথে তিনি ভারতের উপকূল নিয়ে গবেষণা করেন।
ধরুন আপনি সৈকতে কোনো পরিকাঠামো গড়ে তুললেন, যেমন একটি বাঁধ নির্মাণ করলেন। এর মাধ্যমে আপনি আসলে সেই সব মানুষদের সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দিলেন। তারা সৈকত ব্যবহার করতে পারবে না, তাদের জীবিকা হারিয়ে যাবে। কিন্তু উপকূল রক্ষার অন্য উপায়ও আছে। লবণাক্ত জলাভূমি, ম্যানগ্রোভ বন ও জলাজমির মতো প্রাকৃতিক বাধা রয়েছে। ভারতের দক্ষিণে আদিরামপট্টি নামে ম্যানগ্রোভ রোপণ করে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ম্যানগ্রোভের জটিল শিকড় সৈকতকে স্থিতিশীল করে ও ভূমিক্ষয় রোধ করে। এক গবেষণায় দেখা গেছে এটি ৮০% পলি আটকে দিতে পারে। তবে শুধু যেসব স্থানে জোয়ার ভাটার প্রভাব কম সেখানেই এরা কার্যকর। আরেকটি সুবিধা হলো জলস্তর বাড়লে ম্যানগ্রোভ ভেতরের দিকে সরে গিয়েও তার প্রতিরক্ষামূলক ভূমিকা বজায় রাখতে পারে, কিন্তু অনেক গাছ কেটে ফেলা হচ্ছে। উপকূলীয় জমির উপর চাপ অস্বাভাবিক রকম বেশি। জমির দাম দিন দিন বাড়ছে। আমার মতে এটাই ম্যানগ্রোভ বন ধ্বংসের মূল কারণ। পরিকল্পনায় প্রায়ই প্রকৃতির বিষয়টি পরে আসে। তাহলে অন্য উপায় কি? জলের সাথে তাল মিলিয়ে চলা শিখলে কেমন হয়? নিউ ইয়র্কের এই মানচিত্রে দেখা যাচ্ছে শহরের বড় অংশই বন্যার ঝুঁকিতে রয়েছে। 2012 সালে হারিকেন স্যান্ডি $6,000 কোটি ক্ষতি করেছিল, ভবিষ্যতের হুমকিকে বাস্তব করে তুলেছিল। বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় কর্তৃপক্ষ নতুন নির্মাণ মানদণ্ড চালু করেছে। ভবনগুলোকে হয় উঁচু করে বানাতে হবে, না হলে নিচের তলা জল নিরোধী করতে হবে। কিছু প্রকল্পে নিরাপত্তার মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। যত উঁচু করবেন খরচ তত বাড়বে। নিউ ইয়র্কে গড়ে 6 ফুট বা 2 মিটার উঁচু করে বানানো হয়। অন্যত্র মানুষ জলের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের তিম্বুলস্লোকো গ্রামে সমুদ্র স্তর বৃদ্ধির পাশাপাশি জমিও বসে যাচ্ছে। বাসিন্দারা বারবার খুঁটি দিয়ে ঘর উঁচু করেছেন, এখন আর উপরে তোলার জায়গা নেই। প্রায় 500 কিলোমিটার দূরে জাকার্তার মুয়ারা আংকে নতুন বানানো এই বাড়িগুলি ইস্পাতের খুঁটির উপর দাঁড়িয়ে। এগুলিকে লবণাক্ত জলের ক্ষয়রোধী আকারে বানানো হয়েছে। নেদারল্যান্ডসের স্কুনশিপ আরেকটি বিকল্প। এই ভাসমান বাড়িগুলোতে প্রায় 100 বাসিন্দা নিরাপদে রয়েছেন। এমনকি সম্পূর্ণ ভাসমান শহরের পরিকল্পনাও করা হচ্ছে। বুসান বন্দরে ইউএন সমর্থিত ওশিয়ানিক্স বুসান তেমনই একটি প্রকল্প। খাতায় কলমে সুন্দর দেখালেও প্রাথমিক ঘোষণার কয়েক বছর পরেও এই শহরের নির্মাণ কাজ এগোয়নি, কারণ এমন প্রকল্প নানা সমস্যার সম্মুখীন হয়। এর মধ্যে রয়েছে নির্ভরযোগ্য বিদ্যুৎ ও জল সরবরাহ গড়ে তোলা, বর্জ্য ব্যবস্থাপনা ও ঝড় মোকাবিলার পরিকল্পনা। এখনও তাই এটি ভাবনা চিন্তার স্তরেই রয়েছে। এ ধরনের ব্যবস্থা বর্তমান সমস্যা মোকাবিলায় সাহায্য করতে পারে, ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সময় দিতে পারে, কিন্তু এগুলি দীর্ঘমেয়াদী সমাধান নয়। তাহলে উপায়? সমুদ্র জমি গ্রাস করছে, আমরা নতুন উঁচু জমি তৈরি করলেই বা কী সমস্যা? ভারত মহাসাগরের মালদ্বীপে 11 বর্গ কিলোমিটারের বেশি আয়তনের নতুন এক দ্বীপ সৃষ্টি করা হচ্ছে। এখানে 65,000 বাড়ির জায়গা হবে বলে আশা করা হচ্ছে। মালদ্বীপ খনন কাজে অভ্যস্ত। রাজধানী মালের ভিড় কমাতে শহরকে পার্শ্ববর্তী কৃত্রিম দ্বীপে সম্প্রসারণ করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের টুভালুও একই পথে হাঁটছে। তাদের পিছু হাঁটার মতো উঁচু জমি নেই, তাই তারা নতুন ভূমি সৃষ্টি করছে। এগুলি 2100 সাল পর্যন্ত টিকবে বলে আশা করা যায়। অনেক নীতি নির্ধারকের কাছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এখনও ভবিষ্যতের সমস্যা। 2100 এখনো অনেক দূর, আমার জীবদ্দশায় নাও আসতে পারে। তাই এ নিয়ে পরিকল্পনা করা কঠিন। রাজনীতিবিদরা সাধারণত 5 বছরের জন্য নির্বাচিত হন। তারা কি তাদের আমলে 2 সেন্টিমিটার জলস্তর বৃদ্ধি নিয়ে মাথা ঘামাবেন? সম্ভবত না। লোকজন সহজেই বলে দেয় সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এখনো অনেক দূরের ব্যাপার, অথবা একে রোধ করা যাবে না। কিন্তু কোনো অজুহাতই আমাদের দায়িত্ব এড়াতে দেবে না। দক্ষ অভিযোজনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। একই সমাধান সব জায়গায় চাপানো বন্ধ করে প্রতিটি স্থানের জন্য আলাদা আলাদা ব্যবস্থা নিতে হবে। আর এই দক্ষ পরিকল্পনার জন্য সবার আগে আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। এটি বিশ্ব উষ্ণায়নের মূল কারণ।